আমার তো মানসিক স্বাস্থ্য কথাটা বলি আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি মানসিকভাবে সুস্থ কাকে করবো। একটা ডিপ্রেশন বা স্কিজোফ্রেনিয়া বা আধ্যাত্মিক সে সুস্থ ব্যাপারটা ঠিক এরকম নয়। মানসিকভাবে সুস্থ তাকে বলবো এটা একটা মানসিকভাবে এমন একটা স্তর যেখানে সেই মানুষটা তার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকে, মানে সে কি করতে পারে না পারে সেই ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকে। সমাজে চলার জন্য যেটুকু চাপ আছে দৈনন্দিন যে ছোটখাটো চাপ সেগুলো মোকাবেলা করতে পারে এবং তার মতো করে একটা ফলপ্রসূ জীবনযাপন করতে পারে এবং সমাজের কোনোভাবে অবদান রাখতে পারে। মানে বিষয়টা এরকম আরো সহজভাবে বললে একজন কৃষক তার কাজ হচ্ছে কৃষিকাজ, সে যদি সঠিকভাবে করে সেই পথে যেটুকু তার বাধা আছে সেগুলো যদি মানিয়ে নিয়ে তার সঙ্গে মোকাবিলা করে তার কাজটা ঠিকঠাক করে তার জীবনটা ঠিকভাবে চালাতে পারে এবং সমাজে তার কৃষির অবদান রাখতে পারে তাহলে সে সুস্থ। একইভাবে একটা শিক্ষকের ক্ষেত্রে তাই, একটা ডাক্তারের ক্ষেত্রে তাই, একটা শ্রমিকের ক্ষেত্রে তাই। মানসিকভাবে সুস্থতা বলতে এটাই বলে, এটাই মানসিক স্বাস্থ্য। এবার আমরা আসলে অসুস্থ হচ্ছে কখন বলবো। এখন মানসিক সমস্যা এমন একটা বিষয় যেখানে কিন্তু ওই বায়োলজিক্যাল মার্কার খুব বেশি নেই, মানে নেই বলবো না। এখন অনেক রিসার্চ হচ্ছে, বার করার চেষ্টা হচ্ছে কখন বলবো ডিপ্রেশন হচ্ছে, কিন্তু এখনো সেইভাবে অ্যাডভান্স কিছু হয়, অ্যাডভান্সমেন্ট কিছু হয়নি। তো আমাদের নির্ভর করতে হয় পুরোপুরি উপসর্গ। কোন উপসর্গগুলো দেখলে আমরা মোটামুটি বুঝবো একটা মানুষ একটু অন্যদিকে চলে যাচ্ছে, সেগুলো প্রত্যেকটা রোগের আলাদা আলাদা উপসর্গ আছে। আর প্রত্যেকটা রোগ বিশ্লেষণের জায়গায় আজকে নয়, আমি মোটামুটি সাধারণভাবে এগুলো দেখলে আমি একটু সতর্ক হবে। আমাদের আজকের প্রোগ্রামটা একটা সচেতনতা করলাম যে আমরা অন্তত বুঝতে পারবো সে স্বাভাবিক জায়গাকে একটু অস্বাভাবিকতা যাচ্ছে, তার জন্য আমরা সময় দেবো। তো ধরে নেয় মন খারাপ, একটা মানুষের মন খারাপ, তারা কিছু ভালো লাগে, মানে কাজ করার কোনো ইচ্ছে থাকে, সকালে উঠে দিনটাকে একটা লম্বা সময় মনে হয় কিভাবে কাটাবো, এই করতে করতে তার মধ্যে একটা হতাশা যাচ্ছে, খিদের গুণ কমে যাচ্ছে এবং সেই হতাশা এমন একটা পর্যায়ে চলে গেল মনে হলে না বেঁচে থেকে লাভ নেই, সেখান থেকে আত্মহত্যার চিন্তা চলে আসতে পারে। আবার একটু উল্টো একটা দিক আছে, সেখানে মনের সমস্যা, কিন্তু সেই মনটা হচ্ছে অতি উৎফুল্ল, মানে স্বাভাবিকের তুলনায় রেঞ্জ ছাড়িয়ে বেরিয়ে গেছে, অতি খুশি, বড় বড় কথা বলছে, যে জামা কাপড় সে কখনো করতো না সেই জামা কাপড় করছে, লোকে ডেকে ডেকে কথা বলছে, তার যা ক্ষমতা তার থেকে বেশি করে জাহির করছে, পকেটে কোনো পয়সা নেই তবু বলছে তোকে লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, আবার এই ক্ষমতা আছে এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার সঙ্গে যোগাযোগ রাখে, এরকম বড় বড় কথা বলছে। এটাও স্বাভাবিক নয়, এক প্রসঙ্গ থেকে দ্রুত অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, এটা আর ধরনের প্রসঙ্গ। কিছু মানুষ আছে যারা হচ্ছে বড় চুপচাপ হয়ে গেল, স্বাস্থ্যবিধি আর মানে না, তোমরা থাকছে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, আপন মনে বিড়বিড় করছে, কথা বলতে গেলে বলছে কানে কানে কে যেন কথা বলছে, আবার কারো কারো মনে হচ্ছে তাকে সবসময় তারা সন্দেহবাদী, তারা বলছে কি এটাকে ফলো করছে। এই ফলো করাটা এখন এই ইন্টারনেটের পরে সোশ্যাল মিডিয়া থেকে এই ফলো করার ধরনটা বদলেছে। আগে আমরা যখন আমি যখন পড়াশোনা শুরু করি সেই সময় ফলো করাটা ছিল একদম ফিজিক্যাল, শারীরিকভাবে আমাদের জন্য ফলো করছে। এখন বলছে না ইন্টারনেট দিয়ে ফলো করছে, সিসিটিভি দিয়ে ফলো করছে, কেউ বলছে বাথরুমে ক্যামেরা বসিয়ে রেখেছে, কেউ বলছে স্যাটেলাইট দিয়ে ফলো করছে, এরকম ভাবে চেঞ্জ হয় সঙ্গে সঙ্গে এগুলো চেঞ্জ হয়, ডান্সগুলো চেঞ্জ হয়, এরকম ফলো করার ব্যাপারটা আছে। কিছু লোক ভাবছে যে কিছু মানুষ যে স্বামী স্ত্রীকে সন্দেহ করছে বা স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, যে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে এবং এর কোন নিশ্চিত বাস্তব ভিত্তি নেই, সবচেয়ে বড় তবু তার মনে এই ধরনের সন্দেহগুলো চলে আসছে, এটা একটা দিক। কিছু মানুষ হচ্ছে সব ব্যাপারে অতিরিক্ত উদ্বেগ, তার দৈনন্দিন স্বাভাবিক কাজ করবে, একটা স্কুলের ছেলে স্কুলে যাবে, একজন অফিস যাবে, একজন ব্যবসা করবে, একজন ডাক্তারি করবে, একটা মাস্টারি করবে, সেই প্রত্যেকদিন তার কাজটা নিয়ে সে অতি উদ্বিগ্ন, কি করে এই কাজটা শেষ হবে সেটাই বুঝতে পারছে না, সবসময় বিরক্তি ভাব, মনোযোগ দিতে পারছে না, চাকরি ব্যথা হচ্ছে, এরকম নানা রকম সিমটম হঠাৎ উদ্ভব হচ্ছে, কোনো ইন্টারভিউ দিতে গেলে বা পরীক্ষা আছে, পরীক্ষার কথা ভাবে তারপর বাথরুম চলে যাচ্ছে, এই ধরনের সিমটম কিছু কিছু মানুষের মধ্যে থাকছে। কারোর আবার কোনো বদ্ধ করে সে থাকতে পারে, সেটা ক্লোজ মানে যেটা লিফট হতে পারে, বদ্ধ ট্রেনের কম্পার্টমেন্ট হতে পারে, বাস হতে পারে, এই ধরনের হয়। একদম ছোট ঘর আটকে দেওয়া হচ্ছে, সেখানে তারপর হচ্ছে দমাটকে করে দেবো, তারপর হার্ট অ্যাটাক, এটা আলাদা ধরনের সিমটম। কিছু মানুষের ধোয়াধুয়ি ভাবে মানে সবকিছু নোংরা লাগছে, এই ভালো হাত দিয়ে আছে, বাইরে বেরোনো হচ্ছে কুকুরে চেটে দিয়েছে,
বা পুকুরের গ্রামে কিছু নোংরা পড়েছে, কুকুর দেখলে সে চলে যাচ্ছে বা বাড়ির সাথে স্নান করে দিচ্ছে। স্নান করা সবথেকে ভয়ঙ্কর ফর্মাটা হয়ে যাচ্ছে, নিজে স্নান করবে একরকম, বাড়ির লোককে স্নান করছে, বাইরে থেকে এসে তাকে স্নান করা উচিত। সে বাচ্চা হোক বা পুরো শীতকাল গরমকাল দেখে না, সারা সে পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়িতে তার হাত পা সব থেকে নোংরা হয়ে যায়, হাজার ক্ষতি হয়ে যায়। তো এই হচ্ছে সিচুয়েশন, এটা আর ধরনের সিম্পটম। আর কিছু মানুষের আছে তারা না ওই রোগের ভীত হয়, মানে আমাদের দেহে দেখলে সবসময় আমাদের দেহে কিছু না কিছু স্টিমুলেশন আসছে, কোথায় শুরু হচ্ছে, কোথায় ব্যথা হচ্ছে, এই জিনিসগুলো স্বাভাবিক এবং 10টা মিনিটের জন্য। কিন্তু তার একটা পেট ব্যথা হলো, সে ফার্স্টে ভেবে দিল পেটে ক্যান্সার হয়েছে, বা মাথা ব্যথা হলো কোভিড ধরে নিল পেট টিউমার হয়েছে। ছোট ছোট ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু গিয়ে জোর করে ইনভেস্টিগেশন করা, এই ব্যাপারগুলো তাদের দেশে হয়, ওই কিছু পাওয়া যায়, কিন্তু তার মনে হচ্ছে রোগ হয়েছে, রোগ পাবে। তো এটা আরেক ধরনের সমস্যা। তো এইগুলো মোটামুটি থাকলে আমরা শুরু হলে আমরা বুঝবো যে স্বাভাবিক থেকে মানসিক সুস্থতা থেকে অসুস্থতা ফিরে যাচ্ছে। এবার একটা প্রশ্ন আছে, পয়েন্ট আছে দাদা, এখানে যারা আছে আমি যতগুলো সিমটম বললাম, দেখবে সবারই কখনো না কখনো সিমটম হয়েছে, একটা একাধিক সিমটম। তাহলে আপনারা সবাই মানসিক রোগে একদমই নয়। মানসিক রোগের একটা ভালো তার একটা নিয়ম আছে, একটা হচ্ছে প্রত্যেকটা মানসিক রোগের জন্য একটা সময়সীমা বাঁধা আছে, কোনো এক সপ্তাহ কোনো 2 সপ্তাহ এতটা জানার দরকার নেই। এইটুকু জানলেই হবে এমন একটা দীর্ঘ সময় ধরে এই সিমটমগুলো আছে যার জন্য তার দুটো এরিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুটো দিক, এক হচ্ছে পারস্পরিক সম্পর্ক, তার যে সামাজিক বা ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য যার জন্য সম্পর্ক রাখতে হয় মানুষের সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন নাম্বার 2 তার যে কাজ, সেই কাজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা ভালো স্টুডেন্ট ক্লাস 10 ফার্স্ট সেকেন্ড পারে, কিন্তু যখন বই লেভেলে সে ইউজ করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কাজটা, তার মানে তার মানসিক সমস্যা হচ্ছে, মানে তাকে একটা ডায়াগনোসিস দিকে যেতে হবে। তো এইরকম নিজের কাজের জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি এই জিনিসটা হয় তখন আমরা বলবো যে মানসিক সমস্যা শুরু হয়েছে, তাহলে এটা বিশেষত পরামর্শ নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি সুস্থতা আর অসুস্থতা। এবার আমাদের নেক্সট যেটা ভাবার বিষয় যে মানুষগুলো কেন এত হচ্ছে, সত্যি করে কি বাড়ছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই যে মানুষগুলো এখন বাড়ছে। তো কারণগুলো অসংখ্য কারণ আছে। তো মোটামুটি সংবিধান করে কতগুলো ক্যাটাগরাইজ করা হয়েছে, আমি সেগুলো নিয়ে একটু বলবো। প্রথম আছে ব্যক্তিগত লেভেলের কারণ। একটা মানুষ যখন বড় হয়, মানে বাচ্চা সেখান থেকে আমরা জিন বা বায়োলজিক্যাল ব্যাপারটা আমি বাদ দিচ্ছি, আমরা পরিবেশগত ব্যাপারটা নিয়ে বেশি ভাববো, আর্থসামাজিক ইত্যাদি এই জিনিসগুলো। তো একটা মানুষ যখন বড় হয়, জন্মানোর পর থেকে বাচ্চাটি যখন বড় হয়, তখন তার যে শিশু বয়সে শৈশবটা কেমন কেটেছে সেখান থেকে শুরু। তার যদি কোনো যন্ত্রণাদায়ক শৈশব হয়, হয়তো বাবা মায়ের স্নেহ কোনো কারণে পায়, হতে পারে বাবা মা ছিল না, হতে পারে বাবা মা কাজের সূত্রে এত ব্যস্ত থাকতো তাকে সময় দিত না, হতে পারে তাকে অন্য জায়গায় মানুষ করে গেছে যেখানে সে অত্যাচারিত হতো, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতো, এই ধরনের তার শৈশব কেটেছে। বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, স্কুলে বুলিং হচ্ছে, তাহলে তাকে উত্তপ্ত করা হচ্ছে নানা কারণে, সেটা বাধা দেওয়ার মতো কেউ নেই। অনেক ক্ষেত্রে শিক্ষক মশাইরা না বুঝে অনেক সময় কিছু স্টুডেন্টকে বুলিং করে দেয়, হ্যাঁ, তার একটা আনস্মার্টনেস থেকে এমন কিছু কথাবার্তা বলে সে তার পক্ষে যন্ত্রণা দেয়। এই জিনিসগুলোর জন্য স্কুলে, তারপর সে কাজের জায়গায় একটা সমস্যা হতে পারে, বসের সঙ্গে কলিগের সঙ্গে নানা রকম চাপ বাড়ানো হতে পারে এবং সেই চাপগুলো তার মধ্যে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। ব্যক্তিগত জীবনে কি হতে পারে, সবথেকে বড় জায়গায় প্রোগ্রাম খান, এটা একটা ভয়াবহ জিনিস। অনেকেরই অভিজ্ঞতা আছে, অনেকের অভিজ্ঞতা নেই, থাকলেও বলবে না। তো যাই হোক, তো ঠিক আছে, এটা একটা বড় প্রোগ্রাম, এটা খুব যন্ত্রণাদায়ক। তো এটা একটা দিক। আর একটা এই সামাজিক ঘটনাগুলো, এই অবহেলা কাণ্ড বা এই অবহেলা কাণ্ডের মানে আমি আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। আমি গ্রামের থেকে সেখানে প্র্যাকটিসে যাই, আমি অনেক মাকে দেখেছিলাম নিজের মেয়ে নিয়ে এত চিন্তিত হয়ে পড়েছে, সে রোগটা স্টেবল ছিল, সে পুরো মানে নতুন সিমটম নিয়ে এসছে বা নতুন পেশেন্ট হিসেবে এসছে, কারণ হিসেবে জিজ্ঞেস করা হচ্ছে আজকে পরে যে ঘটনা ঘটলো তার জন্য আমার এই অবস্থা, একদম খুব স্পেসিফিক, মানে এই জন্য এই অবস্থা।
আমার কাছে এখন একটা ছেলে এসেছে, সেটা বোনের জন্য সেই 1 বছর 10 মাস হয়ে গেছে অবাক কারণ সে এতদিন ধরে যা করে নিজের মতো করে চাপটা সহ্য করছিল আর সহ্য করতে পারে। সে বললো আমার বোন পড়তে গেলেই মনে হয় এরকম ঘটনা যদি ঘটে, এখন সে দেশে চলে গেছে। তো এই সামাজিক ঘটনাগুলো ভয়ঙ্করভাবে চাপ পড়তে পারে, সবার পড়লে না করতে পারে। এটা গেল। এবার কিছু আর্থসামাজিক ঘটনা, যেমন প্রথমে আসা যাক দারিদ্র বেকার। এই দরিদ্রকে একসাথে আছে, দরিদ্রকে ডেফিনেশনটা মানে গন্ডগোলে আছে। তো যাই হোক, মোটামুটি IMF এর টাইম মান্যতা দেওয়া হয়, ওদের মধ্যে সারা পৃথিবীতে 90 থেকে 100 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে। আমাদের হচ্ছে বড় লোক। তো যাই হোক, ঠিক আছে, এরকম নানা রকম আছে। আর আমাদের তো দারিদ্র সীমার নিচে যত লোক ছিল, হঠাৎ করে দেখলাম 20% কমে গেছে। কোন টাকাটা কমা যাবে না। তো IMF হচ্ছে 90 থেকে 100 কোটি, আর ভারতবর্ষে মোটামুটি 20 কোটি লোক তাদের 7 থেকে 10 কোটি লোক দারিদ্র সীমার নিচে, এটুকু মেনে। তো দরিদ্র যারা, যাদের কাজ করার কোনো নিশ্চয়তা নেই, তার পক্ষে ভালো থাকা তো সম্ভব না, মানসিকভাবে ভালো থাকা কখনো সম্ভব, তারপরে মানুষের সমস্যা আসবে। নেক্সট আসে কি বৈষম্য। এই বৈষম্য গুলোর মধ্যে পড়ে জাতপাতের বৈষম্য, লিঙ্গ বৈষম্য, ভয়ঙ্কর লিঙ্গ বৈষম্য শুধু পুরুষ রাষ্ট্রের লিঙ্গ নয়, তৃতীয় প্রচন্ডভাবে উঠে আসছে, হাইলাইটেড হচ্ছে। এছাড়া প্রয়োজন, এই জন্য প্রয়োজন আমাদের দেশে সব থেকে বেশি আত্মহত্যা হয় শিডিউল ট্রাইব এবং এলজিবিটি কমিউনিটির মধ্যে। 5 দেশে যদি দেখা হয়, এইগুলো কমিউনিটির মধ্যে আত্মহত্যা সব থেকে বেশি আত্মহত্যা অবগত করবে। তো যাই হোক, তো এই বৈষম্য, জাতপাতের বৈষম্য, লিঙ্গ বৈষম্য, ভাষাগত বৈষম্য, কিছু জায়গায় বাংলা ভাষা বলতে সম্ভব না। যাই হোক, তো এই ধরনের নানা রকম বৈষম্য কারণে মানসিক চাপ, সেখানে উদ্বেগ, অবসাদ, নানা রকম রোগ সৃষ্টি হতে পারে। থার্ড যেটা আসছে, আমরা এবার একটা সারা পৃথিবীতে দেখুন যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধের সব থেকে ডিরেক্ট রেজাল্ট যেটা বলে যাচ্ছে এখন, ঠিক আছে, বাকিটা হচ্ছে বাস্তুধারা, বাস্তুচ্যুতি। আমার এলাকায় যদি বোম পড়ে, আমি বেঁচে গেলে ওই এলাকায় থাকতে পারবো না, বাড়িটা তো ভেঙে গেছে, আমাকে অন্য জায়গায় যেতে হচ্ছে। এই সারা পৃথিবীতে এখন তো প্যালেস্টাইন আর ইসরায়েল শুরু হয়েছিল, তারা ইউক্রেন, রাশিয়া, ইসরায়েলিরা, এতো চলছে দুটো দেশের মধ্যে যুদ্ধ। নিজের দেশে যুদ্ধ চলছে, সরকারের সঙ্গে মানে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলছে, কোন রাজনৈতিক আদর্শের কারণে বা ধর্মীয় আদর্শের কারণে ভুলটি কাজ বলছি না, কিন্তু যুদ্ধ চলছে। যুদ্ধের জন্য বাস্তুহারার সংখ্যা প্রচন্ড বেশি। এই বাস্তুহারাটা হচ্ছে একটা ভাসমান জনগোষ্ঠী। এই ভাসমান জনগোষ্ঠীর মধ্যে মানসিক সমস্যা প্রবলভাবে বেশি, প্রচন্ড বেশি। খুব স্বাভাবিক, তার তো শিকড়ই নেই, স্বাভাবিকভাবে তার মধ্যে মানুষের সমস্যা বেশি। তো যুদ্ধ একটা কারণ। আর এরপরে আসছে আমরা বৃদ্ধ মানুষের সংখ্যা বৃদ্ধি। আমাদের বর্তমান যে সামাজিক বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান আমাদের এভারেজ আয়ু কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আমরা যদি শুধু ভারতবর্ষের কথা ভাবি, 1947 সালে যেখানে ছিল 32 বছর আমাদের এভারেজ জায়গা, সেটা 70-এর কাছাকাছি চলে গেছে। এর একটা উল্টো দিক দিয়ে খারাপ এফেক্ট হচ্ছে, সেটা হচ্ছে বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে গেছে সারা পৃথিবীতে। এমনিতে আমাদের হিসেবে ছিল 12% হচ্ছে 2015 সালের হিসেব ছিল, সেটা প্রজেক্ট করা আছে 2050 সালে 22% হয়ে যাবে, প্রায় ডাবল। এটা 60-এর উপরে হওয়াটাকে বৃদ্ধতা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে, অন্য নানা প্রায়োরিটি আছে। তো বৃদ্ধ মানুষদের মধ্যে না মানসিক এবং শারীরিক সমস্যা খুব বেশি। শারীরিক সমস্যা বেশি বোঝা সোজা, আমরা নিজেরাই বুঝছি, আমাদের যত বয়স বাড়ছে আমাদের শারীরিক সক্ষমতা কমছে, তত ওষুধ বাড়ছে, নানাভাবে হচ্ছে, কিন্তু একটা সেটাই মানসিক সমস্যা খুব বাড়ছে। ইনফ্যাক্ট প্রতি 6 জন বৃদ্ধ মানুষের 1 জনের কিন্তু মানসিক সমস্যা আছে, কারণ রেশিও প্রচন্ড হয়, এটা স্বাভাবিক জনগণের তুলনায় অনেকটা বেশি। এর কারণ আছে, বৃদ্ধরা ভালো নেই। আর বৃদ্ধ মানুষদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে শারীরিক অক্ষমতা, সেজন্য আর 5 জনের মতো কাজকর্ম করতে পারে না, মিশতে পারে না। তার সঙ্গে আসলে একাকিত্ব। যদি দুজন স্বামী স্ত্রী দুজনের একজন মারা যায়, সেই একা থাকাটা ভীষণ যন্ত্রণা দেয়।
তার সঙ্গে আরেকটা শোক, বৃদ্ধ মানুষ যখন শোক পায়, মহিলা যখন শোক পায় না, সে প্রচুর মৃত্যু দেখতে দেখতে হচ্ছে, সেগুলো কাছে হবে কিন্তু এছাড়া ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, যে যতদিন একটা আর্থিকবার আমরা দেখলাম, আমরা বেশিদিন মাঝে আর এরকম যদি সমাজ ব্যবস্থাটাকে আরো অনেক আর্থিকবার দেখছি, এই ঘটনাগুলো আমরা খুব চাপ নেন, তারপর সম্পত্তি বিহার করে দেয়, সুযোগ বুঝে তাকে দিয়ে সই করিয়ে চাপ দিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে সব থেকে বেশি বৃদ্ধ মানুষরা। কিছু স্টাডি বলছে 30 to 40% বৃদ্ধ মানুষ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। মজাটা হচ্ছে এটা হচ্ছে কনজারভেটিভ একটা স্টাডি, কেন বলছি এগুলো খুব বলে না, আপনি ঘরে ছেলে বৌমা পেছনে আছে দাঁড়িয়ে, সেখানে বৃদ্ধ মানুষদের সংখ্যা কিন্তু একটা ইনডিরেক্টলি মানসিক স্বাস্থ্যকে খারাপ করছে। আর কি যে দিন পরিবর্তনশীল যে সমাজ ব্যবস্থা আছে, পরিবর্তনশীল জীবনযাত্রা এরকম, এইটা বুঝতে গেলে বুঝতে হবে টেকনোলজি, আধুনিক টেকনোলজি, মানে প্রত্যেকদিন টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আমি শুধু একটা উদাহরণ দেবো, এটা একটা জব বিভাগের কাজ করছে। ফার্স্ট যখন কম্পিউটারাইজেশন হয়, দেখবেন ব্যাংকে রেলে কটা 1 মর্নিং মধ্যে কম্পিউটারাইজেশন হবে এবং 7 দিনের ক্লাস কোর্স করে কম্পিউটার বসিয়ে দেওয়া, সেটা একটা 50-70 লোকের পক্ষে একটা কম্পিউটার শিখে ওরকম একটা জিনিস যাওয়া এটা নেক্সট টু ইম্পসিবল। অনেক গেছে কিন্তু বেশ কিছু লোক পেশেন্ট হয়ে গেছে, বেশ ইনফ্যাক্ট আমার তো পরিচিত একজন আলটিমেটলি ডিপ্রেশন থেকে আত্মহত্যা করে। তো এইটা এই টেকনোলজির সঙ্গে মানানো পড়ে যাচ্ছে এবং কম্পিউটারের ভাষাটাও রোজ চেঞ্জ হচ্ছে। আপনি খানিকটা আপনি শিক্ষিত হবেন, 1 বছর আগে বলে না বলো তোমার কাছে হবে না, আপডেটিং করো এবং আপডেটিং আপনি করতে পারবেন এরকম নিশ্চয়তা রোজ, এবং তার জন্য নতুন নতুন কাজেরও সৃষ্টি হচ্ছে। যে ওই ভাষাটা জানে তার এক রকমের কাজ, যে নতুন ভাষা জানে তার এক রকমের কাজ। তো এই নতুন কাজ, নতুন টেকনোলজির সঙ্গে মানাতে হচ্ছে, তার সঙ্গে নতুন বিনোদন। মানে আমরা মোবাইলটা হচ্ছে বাটন মোবাইল ছিল, একটা কিছু ছিল, তারপরে এই মোবাইল যখন অ্যান্ড্রয়েড এলো, অ্যান্ড্রয়েডের মোবাইলের রোজকার ফিচার চেঞ্জ হচ্ছে। মানে আমরা কখনো ভাবতে পারিনি একটা মোবাইল দিয়ে একটা সিনেমাও শুটিং করতে পারে, এটা ভাবা যায়। ফার্স্ট যখন মোবাইলে ভিডিও তোলা গেল এই 10 সেকেন্ড 20 সেকেন্ড আমরা তাতেই আনন্দ আসতো, 20 সেকেন্ড চলো মানুষ আমি ঘুরতে পারছি, তারা দেখতে পাচ্ছি পরবর্তীটা। কিন্তু এই যে চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জের সঙ্গে সঙ্গে মূল চেঞ্জ হচ্ছে দামটা চেঞ্জ হচ্ছে এবং এই মোবাইলটা বেশি দিন টিকবে না, ইউজার আবার একটা মোবাইল কিনতে হবে। এই বিনোদনের সঙ্গে আমাদের কিন্তু মানাতে হবে, তার জন্য আমার পয়সা দরকার। এবার 7 আর 7 একটা ফারাক হয়ে যাচ্ছে। এই 7 আর 7 ফারাকের মধ্যে ফারাকের জন্য আমাদের নানা উন্নত তৈরি হচ্ছে, নানা রকম মানসিক সমস্যা হচ্ছে, এটা একটা দিক। এরপরে আসবো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো মোটামুটি সবাই ব্যবহার করি কম বেশি, কিন্তু সোশ্যাল মিডিয়ার সমস্যা সবাই জানেন, তবু একটু আমি ওই একটু কয়েকটা বলে দিই যেগুলো বেশি সমস্যা তৈরি হচ্ছে। এক নম্বর হচ্ছে যেটা হচ্ছে যে দেখবেন আমরা যখন স্টেটাস দিই তখন নিজের বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করছি। আমি হয়তো টাটা চচ্চড়ি খাচ্ছি, আমি বললাম ডিনারটা একটু পিজা আর বার্গার দিয়ে করলাম, এবারে এটা মিথ্যে কথা বললাম। কিন্তু আর একজন যার সেম জিনিস খাওয়ার ক্ষমতা নেই ছিল ধরে উনি পিজা বার্গার খাচ্ছে, আমি রুটিয়া শুকনো রুটি আর আলু তরকারি খাচ্ছি, এইটা একটা সমস্যা তৈরি। এই কম্প্যারিজন মানে আমি তুলনা করছি, সেই তুলনা মিথ্যা তুলনা, ওটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, আমি যেটা বার্তাবাহী উত্তর দিতে পারছি, এটা একটা মানসিক চাপ সৃষ্টি হয়, উদ্বেগ এবং অবসাদ তৈরি হয়। সেকেন্ড বলবো সাইবার বুলিং। এইটা মানে হচ্ছে ওই আর কি মানে ভিডিও মাধ্যমে আপনাকে উত্তপ্ত করা। আপনারা জানেন মূলত মেয়েরা সাইবার বুলিং এর শিকার হয়, মূলত এই জন্য বলছি ছেলেদের তুলনায় দ্বিগুণ। কোন একটা পোস্টের পরিপ্রেক্ষিতে তাকে অ্যাবিউজ করা, আজীবনে কথা বলা, ফিজিক্যাল থ্রেট দেওয়া, সব রকম একটা চলে। এবং যেহেতু এগুলো ভার্চুয়াল ওয়ার্ল্ড, এগুলো বলতে কোনো বাধা নেই, বলেই যায়। কিন্তু তার জন্য তার মানসিক স্বাস্থ্য কোন জায়গায় চলে যাচ্ছে সেটা নিয়ে ভাবা যায় না। তারপরে আসবো কোমো কথাটা অনেকে হয়তো জানেন, ফিয়ার অফ মিসিং আউট। এখানে কোমোটা কি হয়, মানে আমি ওই মিডিয়াতে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সেটা একটা পোস্ট যেখানে কিছু লোক বেড়াতে গেছে, মানে আমার ফ্রেন্ডসরা ভার্চুয়াল ফ্রেন্ড এমন একটা জায়গায় বেড়াতে গেছে যেটা আমি যেতে পারিনি, আপনার একটা রেস্টুরেন্টে গেছে যেটা আমি যেতে পারিনি, আপনার ফাংশনে গেছে আমি যেতে পারিনি।
আমি কি ভাবছি দুটো জায়গা থেকে একটা কথা বলছি, এক হচ্ছে যে আমি যেতে পারিনি তার একটা আক্ষেপ, আর একটা হচ্ছে যে আমি যদি হোয়াটসঅ্যাপটা বা ফেসবুকটা না খুলি আবার ওই রকম জায়গায় চলে যায়, ছবিটাও আমি দেখতে পাবো না, আমার মিসিং আউট হয়ে যাচ্ছে। মানে সেটি হচ্ছে আরো বেশি আমরা সোশ্যাল মিডিয়ায় সময় দিতে চেষ্টা করছি, তারপরে তার এদিকে কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেজাজ খারাপ হচ্ছে, উদ্বেগ হচ্ছে, অবসর হচ্ছে, নানা রকম জিনিসপত্র তৈরি হচ্ছে তার মধ্যে। তো এগুলো কেন একটা জিনিস বডি ইমেজ, বডি ইমেজ নিয়ে কত সুন্দর স্লিম ফিগারের একজন থেকে আমার স্লিম হওয়ার ইচ্ছে হলো, তারা ইটিং ডিসঅর্ডার খাওয়া বন্ধ করে দিলাম, যেভাবে কোনো হতে চাইতো সে নায়িকা থেকে সবকিছু বা নায়ক থেকে সিক্স প্যাক্স, আমার বন্ডিওয়ালা জিনিসটাকে সিক্স প্যাক্স করার ইচ্ছে হলো, করতে গিয়ে নানান সমস্যা তৈরি হলো। এইগুলো সোশ্যাল মিডিয়ার একটা দায় হয়ে যাচ্ছে এগুলো করার জন্য। তো এই হচ্ছে মোটামুটি কি কারণে বাড়ছে এটা। এবার আমি জাস্ট কয়েকটা তথ্য দিয়ে শেষ করবো। এক হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে মোটামুটি 100 কোটি মানসিক সমস্যার মানুষ আছে, আর ভারতবর্ষে আছে 20 কোটি। ঠিক আছে, এইটা সারা পৃথিবীতে আত্মহত্যা করে 8 লাখের আশেপাশে, আর ভারতবর্ষে 1,60,70,000 থেকে 2 লাখের মধ্যে আত্মহত্যা করে। তো এবারে আমাদের দেশে প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী 1 লাখে 3 জন মনোরোগ বিশেষজ্ঞ থাকা উচিত। ঠিক আছে, আমাদের বাজেট খুবই রুগ্ন, এর বাজেট এটা 47 সাল স্বাধীনতা থেকে আজ পর্যন্ত কখনো স্বাস্থ্যকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি, কোনো লাল বিল সবুজ বিল কোনো সরকার গুরুত্ব দেয়নি। মোটামুটি 1 থেকে 1.5% ভেতরে আমাদের হেলথ বাজেট থাকে জিডিপি, তারপর হচ্ছে 100 টাকা 1 থেকে 1.5 টাকা। আর মানসিক স্বাস্থ্য কত জানেন? 5 পয়সা। তো যা হচ্ছে 1 লাখে 3 জন মনোরোগ বিশেষজ্ঞ দরকার, আমাদের কাছে 3 লাখে একজন রেশিওটা উঠে যাচ্ছে। এই হচ্ছে সিচুয়েশন, ন্যাচারালি যা হওয়ার হচ্ছে। তো এই হচ্ছে মানসিক স্বাস্থ্যের মোটামুটি একটা সংক্ষিপ্ত হাল হকিকত। আমি এখানে শেষ করছি, পরে আবার ইন্টারেক্টিভ সেশনে আমরা কথা বলবো। ধন্যবাদ।